গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ভিটামিনস নিয়ে। এর কি কি টাইপস আছে এবং প্রত্যেকটি টাইপসের ফাংশনসগুলো কী কী, এবং তার সাথেও আমরা আলোচনা করব এই ভিটামিনসগুলো কোথায় পাওয়া যায়, এদের সোর্সটা কী, এবং এই ভিটামিনসগুলোর অভাবে আমাদের শরীরে কোনো রকম রোগ আদৌ কি হয়, যদি হয় তো সেগুলো কী কী। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। প্রথমে কিছু ইন্ট্রোডাকশন। তো প্রথম কথা যেটা, যে ভিটামিন, এই কথাটা আসলো কোথা থেকে? তো ভিটামিন কথাটা এসছে ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড নোন অ্যাজ ভিটা, যার মানে হলো লাইফ বা জীবন। তো অ্যাকচুয়ালি ভিটামিনস হলো এমন কিছু অর্গানিক কম্পাউন্ডস যেগুলো আমাদের খাদ্যের মধ্যে উপস্থিত থাকে, এবং সে উপস্থিতিটা থাকে খুবই কম অ্যামাউন্টে, এবং তার এই সামান্য উপস্থিতিটাই আমাদের গ্রোথ এবং আমাদের যে হেলথ বা স্বাস্থ্য সেটাকে মেনটেন করতে বহুল পরিমাণে সাহায্য করে। এবং আমাদের প্রত্যেক দিনই আমাদের খাবারে এই যে ভিটামিনসগুলো আছে সেগুলো থাকা খুবই পরিমাণে অবশ্যম্ভাবী, সেগুলোকে থাকতেই হবে। এবং এই ভিটামিনসগুলো প্রত্যেকটি খাবারে প্রত্যেকটি ভিটামিনস থাকে না, তার মানে কিছু খাবার থাকে যেগুলোর মধ্যে ভিটামিন খুব স্পেসিফিক্যালি সেই খাবারগুলোর মধ্যেই উপস্থিত থাকে, এবং সেটার কোয়ান্টিটি খুবই অল্প পরিমাণ। তো আমরা যদি সেই ভিটামিনসগুলোকে খেতে চাই বা আমাদের নিতে হয়, তাহলে আমাদেরকে বিভিন্ন রকম খাদ্য বিভিন্ন অ্যামাউন্টে আমাদেরকে খেতে হবে, তাহলেই আমরা সেই প্রত্যেকটি ভিটামিনের সেই পরিমাণটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য দরকার পড়বে। এবার আসি তার কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যে ভিটামিনসগুলো ক্যারেক্টার কীরকম। তো ভিটামিনসগুলো অ্যাকচুয়ালি খুবই কম পরিমাণে থাকে, এবং এই যে ভিটামিনসগুলো সেগুলো কখনোই কিন্তু আমাদের বডিতে, আমাদের শরীরে সিনথেসিস বা প্রডিউস বা তৈরি হয় না। সেই জন্য এই ভিটামিনসগুলোকে আমাদের বাইরে থেকে নিতে হয় বিভিন্ন খাদ্যের মাধ্যম দিয়ে। তো কিছু কিছু ভিটামিনস আছে যেগুলো ওয়াটার সলিউবল, মানে যেগুলো জলের মধ্যে সলিউবল হয়ে যায়, এবং সেই ভিটামিনসগুলো আমাদের শরীরে কিন্তু, আমাদের শরীরের যে কোষ বা কলাগুলো বা টিস্যুগুলো সেখানে কিন্তু স্টোর থাকতে পারে না, এবং সেগুলো আমাদের ইউরিনের মাধ্যম দিয়ে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। আমি আগেই বললাম যে যেহেতু এই ভিটামিনসগুলো ওয়াটার সলিউবল, সেই জন্য এগুলো আমাদের শরীরে থাকতে পারে না, এই জন্য এরা আমাদের ইউরিনের মাধ্যম দিয়ে এগুলো এক্সক্রিট করে যায়। কিছু ভিটামিনস আছে যেগুলো আবার ফ্যাট সলিউবল, তার মানে সেগুলো ফ্যাটের মধ্যে সলিউবল হতে পারে। সেই ভিটামিনসগুলো কিন্তু আবার আমাদের শরীর থেকে বেরিয়ে যায় না, সেগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কলাকোষের মধ্যে এবং স্পেসিফিক্যালি লিভারের মধ্যে কিন্তু সেগুলো স্টোর হয়। ঠিক আছে। তারপরে কিছু জিনিস যেরকম যে ভিটামিনসগুলো, কিছু ভিটামিনস আছে যেগুলো আবার সিনথেটিক, মানে সেগুলোকে সিনথেসাইজ করা যায়, সেগুলো ন্যাচারালি পাওয়া যায় না, কিন্তু এই সিনথেটিক ভিটামিনসগুলোও কিন্তু আমাদেরকে নিতে হয়। ঠিক আছে। তারপরে সেটা হলো আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট যখন কমপ্লিট হয়ে যায়, সেই ভিটামিনসগুলো কিন্তু একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হিসাবে আমাদের শরীরে, মানে আমাদের সেলে বা আমাদের কোষ কলাতে সেগুলো কিন্তু রয়ে যায়, এবং সেগুলো কিন্তু কখনোই বেরিয়ে যায় না, সেগুলো সেখানে রয়ে যায়, এবং সেগুলো কিন্তু আমাদের শরীরের যে যাবতীয় মেটাবলিজম হোক, বিপাক ক্রিয়া হোক, গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপেয়ার মেকানিজম হোক, সব কিছুতেই কিন্তু এই ভিটামিনসগুলো খুবই পরিমাণে কার্যকারী। ঠিক আছে। তারপরে তো এই ভিটামিনসগুলোর ফাংশনস কী কী? তো প্রথম ফাংশন সেটা হলো আমাদের শরীরের যে হেলথ এবং আমাদের জীবন, এই দুটোকে বজায় রাখতে গেলে কিন্তু ভিটামিনসগুলো খুবই পরিমাণে অপরিহার্য। তো প্রথম পয়েন্ট দে বিল্ড আপ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বডি এগেনস্ট দ্য ডিজিজেস। তার মানে এটা দেখে বোঝাই যাচ্ছে যে ভিটামিনসগুলো আমাদের বডিকে বিভিন্ন রকম ডিজিজ থেকে রক্ষা করতে সাহায্য করে। তারপরে হলো প্রিভেন্ট অ্যান্ড কিওর ভেরিয়াস ডিজিজেস। তার মানে হলো যদি আমাদের শরীরে কোনো ডিজিজ হয়ে যায়, তো সেই ডিজিজটাকে কিন্তু আমাদেরকে কিওর করতে হবে, কমাতে হবে। তো সেই কমানোর জন্য বা কিওর করার জন্য, এবং অবশ্যই সেটাকে প্রিভেন্ট করার জন্য যাতে সেই ডিজিজটা না হয়, তো এইসব কারণের জন্য কিন্তু ভিটামিনসগুলো দরকার পড়ে। তারপরে কি আমাদের ডাইজেশন, তারপরে আমাদের যে মিনারেল সল্টস বা কার্বোহাইড্রেটস যেগুলো লাগে আমাদের শরীরে, সেগুলোকে কিন্তু এই ভিটামিনসগুলোই মেটাবোলাইজ করতে
বা সেগুলো যাতে আমরা আমাদের এই কার্বোহাইড্রেটসগুলো বা সল্টসগুলো বা ডিফারেন্ট টাইপসের প্রোটিনসগুলো এগুলো যখন আমরা বিভিন্ন খাদ্যের মাধ্যম দিয়ে আমরা নেই বা আমাদের শরীরে আসে, তো সেগুলোকে ইউটিলাইজ করা, তার মানে হচ্ছে সেগুলোকে আমাদের প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়া এবং সেই সেল যাতে সেটাকে ইউটিলাইজ করতে পারে, সেজন্যও কিন্তু এই ভিটামিনসগুলো দরকার পড়ে। তারপরে কি একটা পয়েন্ট, যে এটা স্টিমুলেট করে আমাদের ডাইজেস্টিভ এবং নার্ভাস সিস্টেমকে। আমরা সবাই জানি যে আমাদের শরীরে ডাইজেশন এবং নার্ভাস সিস্টেম যাতে ঠিকঠাক কাজ করলে আমরা আমাদের যাবতীয় যে বেঁচে থাকার জন্য যে আমাদের যেসব নার্ভাস সিস্টেমের যেসব দরকার পড়ে বা নার্ভাস সিস্টেম আমাদের জরুরি, সেই নার্ভাস সিস্টেমটাকে কিন্তু স্টিমুলেট করতেও বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে, তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অবশ্যই ডাইজেশন হতেই লাগবে, নাহলে সেই খাবারটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সেল বা কলা কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারবে না। তো সেজন্যই এই ভিটামিনসগুলো সেই ডাইজেশন এবং নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, যাতে আমাদের ঠিকঠাক খাবারগুলো ডাইজেশন হয় বা ডাইজেস্ট হয় এবং আমাদের নার্ভাস সিস্টেম যাতে ঠিকঠাক করে কাজ করতে পারে। এটা একটা কারণ। আরেকটা ফাংশন কি, হেলথ প্রোটেকশন। তার মানে আমাদের শরীরে যে হেলথটা, যে আমাদের স্বাস্থ্যটা, সেই স্বাস্থ্যটাকে কিন্তু প্রোটেকশন দিতেও, মানে স্বাস্থ্যটাকে বজায় রাখতেও কিন্তু এই ভিটামিনসগুলো দরকার পড়ে। ফাইনালি কি, হেল্প মেনটেনেন্স অফ প্রপার হেলথ অ্যান্ড নর্মাল গ্রোথ। হ্যাঁ, হেলথটাকে তো বজায় রাখলো, তার সাথেও আমাদের শরীরে কিন্তু গ্রোথ দরকার। এই গ্রোথটাকে কিন্তু ভিটামিনসগুলোই ত্বরান্বিত করে, যাতে ঠিকঠাক করে গ্রোথটা হয়, গ্রোথটা কোনো জায়গায় থেমে না থাকে। এজন্যই বলে যে অল্প বয়সে যারা খুব ইনফ্যান্ট স্টেজে বা ফেটাল স্টেজে যখন একটি বাচ্চা যখন বড় হচ্ছে, তখন তার জন্য কিন্তু ভিটামিনসগুলো অবশ্যই দরকার। না হলে কিন্তু তাদের যে গ্রোথটা সেটা কিন্তু আটকে যাবে, বা সেইভাবে অ্যাজ সাচ যে নর্মাল গ্রোথ সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এইগুলো হলো ডিফারেন্ট ফাংশনস। নাও আমরা আসি যে হাউ উই ক্যান ক্লাসিফাই দ্য পার্টিকুলার ভিটামিনস। আমরা এটাকে ক্লাসিফাই কী করে করতে পারি? অ্যাকচুয়ালি ভিটামিনসগুলোকে দুভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো ফ্যাট সলিউবল, একটা হলো ওয়াটার সলিউবল। তো ফ্যাট সলিউবল মানে এই ভিটামিনসগুলো ফ্যাটের মধ্যে ডিজলভ হতে পারবে। ঠিক আছে, এবং এই ফ্যাট সলিউবল যেহেতু, সেজন্যই এগুলো আমাদের শরীর থেকে কিন্তু বেরিয়ে যায় না, বরঞ্চ সেগুলো আমাদের শরীরে স্টোর হয় অনেক কোষকলাতে। যেরকম আমাদের যে ফ্যাটি টিস্যুস যেগুলো আছে, যেরকম অ্যাডিপোস টিস্যু যেগুলো আছে, সেখানে কিন্তু এই ভিটামিনসগুলো স্টোর হয়। ঠিক আছে, তো এই ভিটামিনসগুলো অ্যাকচুয়ালি কোনগুলো? এই ভিটামিনসগুলো হলো চারটে, এ, ডি, ই অ্যান্ড কে। তার মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে, এই চারটে ভিটামিন হলো ফ্যাট সলিউবল ভিটামিনস। ঠিক আছে, আরেকটা টাইপ হলো যেটা হলো ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল মানে এগুলো ডিজলভ হবে ওয়াটারে, এবং এই আমাদের শরীরের যে ওয়াটারি এনভায়রনমেন্ট যেগুলো যে আছে, সেখানেই কিন্তু এই ভিটামিনসগুলো চলাফেরা করে বা মুভ করে, বা বলতে পারো এই জলের মাধ্যম দিয়ে সেই ভিটামিনসগুলো কিন্তু ট্রান্সপোর্ট করে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস। ঠিক আছে, অ্যান্ড আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ওয়াটার সলিউবল যেহেতু, সেজন্য এই ভিটামিনসগুলো কিন্তু খুব ইজিলি আমাদের শরীর থেকে আবার বেরিয়েও যায়। যখন আমরা ইউরিনেট করি, সেই ইউরিনেশনের মাধ্যম দিয়ে কিন্তু সেই ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এই ভিটামিনসগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে অলওয়েজ নিতেই থাকতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ভিটামিনসগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের শরীর এই ভিটামিনের জন্য ডেফিশিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিটামিনসগুলো আমাদের সবসময় নিতে হবে। তো কোন ভিটামিনসগুলো এই ওয়াটার সলিউবল ভিটামিনসের মধ্যে পড়ছে? ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আবার 8টি আলাদা ভিটামিন একসাথে মিলে এই ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করছে। তো ভিটামিন কমপ্লেক্সগুলো কী? এই বি কমপ্লেক্সগুলো B1, B2, B3, B5, B6, B7, B8, B9 অ্যান্ড B12। তো এই যে 8টা ভিটামিন, এই 8টা ভিটামিন একসাথে মিলে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করছে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে এই ভিটামিনগুলো সম্পর্কে একটু জানি। হ্যাঁ, তার আগে এটি একটি চার্টের মধ্যে দেখাই যাচ্ছে, খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে ভিটামিনসগুলো টোটালি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, আর একটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবলের মধ্যে আমি আগেই বললাম যে এখানে ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে। আবার এই
ভিটামিনসগুলোকে আবার বিভিন্ন রাসায়নিক নামেও বলা হয়। যেরকম ভিটামিন একে বলা হয় রেটিনল বা রেটিনাল বা রেটিনোইক অ্যাসিড, আবার ভিটামিন ডিকে বলা হয় কোলেক্যালসিফেরল বা আর্গোক্যালসিফেরল, ভিটামিন ইকে বলা হয় টোকোফেরল, ভিটামিন কে বলা হয় ফাইলোকুইনন্স অর মিনাকুইনন্স। সেরকমই ভিটামিন বি কমপ্লেক্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়। যেরকম একটা হচ্ছে এনার্জি রিলিজিং ভিটামিনস, একটা হলো হিমাটোপয়েটিক অর হিমোপয়েটিক ভিটামিনস, আর একটা হলো পাইরিডক্সিন অর আদার্স টাইপের। তো এই এনার্জি রিলিজিং ভিটামিনসের মধ্যে আবার এগুলো পড়ে যাচ্ছে যে B1 বা থাইমিন, B2 বা রাইবোফ্লাভিন, B5 বা নিয়াসিন, বায়োটিন বা B7, আর ভিটামিন B3 যেটাকে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড। সেরকমই আবার হিমাটোপয়েটিক আর হিমোপয়েটিকের মধ্যে আবার ফোলিক অ্যাসিড আর কোবালমিন, যেখানে ফোলিক অ্যাসিডকে বলা হয় B9 আর কোবালমিনকে বলা হয় B12। আবার পাইরিডক্সিন হলো ভিটামিন B6। সেরকমই নন ভিটামিন বি কমপ্লেক্স যেটা, তার মানে নন বি কমপ্লেক্সের মধ্যে আসে হচ্ছে ভিটামিন সি, যেটাকে রাসায়নিকভাবে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা প্রেডিক্ট করতেই পারি যে এই ভিটামিনসগুলোর রাসায়নিক নাম কী কী। যেরকম কোশ্চেন আসতেই পারে যে ভিটামিন এর রাসায়নিক নাম কী, সুতরাং সেখানে উত্তর হবে রেটিনল। সেরকমই বলা যেতে পারে যে অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম, সেরকম সেটার উত্তর হবে ভিটামিন সি। তো সেরকমই কিছু কোশ্চেন্স কিন্তু এখান থেকে অবশ্যই আসতে পারে এবং সেটা আমাদের অবশ্যই পড়ে রাখা উচিত। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ভিটামিনসের টাইপস, তার কিছু ইন্ট্রোডাকশন, এগুলো ডেফিশিয়েন্ট হলে কি হয়, সেগুলো সোর্স কী কী, সেগুলো আমরা আস্তে আস্তে জানব। প্রথমে যেটা ভিটামিন এ, এই ভিটামিনটাকে আবার ব্রাইট আই ভিটামিনও বলা হয়। ঠিক আছে, তো এই ভিটামিনটা অ্যাকচুয়ালি তৈরি হলো কিছু আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড দিয়ে, এবং এর মধ্যে থাকে রেটিনল, রেটিনাল আর রেটিনোইক অ্যাসিড। ঠিক আছে, তো এই আনস্যাচুরেটেড মানে বলতে বোঝায় হলো যে এখানে এই ভিটামিনসগুলোর মধ্যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, যে রাসায়নিক বন্ধনে যেগুলো আছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা সিঙ্গেল বন্ড, সেরকমের সেই বন্ধনগুলির মধ্যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড কিন্তু থাকে, সেজন্যই এগুলো আনস্যাচুরেটেড কন্ডিশনে থাকে। ঠিক আছে, তো আরেকটা যেটা সোর্স এই ভিটামিনসের সেটা হলো ক্যারোটিনয়েডস, এবং যেটাকে আবার বিটা ক্যারোটিনও বলা হয়ে থাকে। তো এই বিটা ক্যারোটিনটা অ্যাকচুয়ালি পাওয়া যায় হলো প্লান্ট সোর্স থেকে, মানে প্লান্ট ফুড সোর্স থেকে এই বিটা ক্যারোটিনয়েড টাইপের যে ভিটামিন এটা, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। আবার সেরকমই অ্যানিমাল সোর্স থেকে কিন্তু আমরা আবার রেটিনোলেস্টার্স পেয়ে থাকি। ঠিক আছে, তো রেটিনোলেস্টার্স কিন্তু আমরা অ্যানিমাল সোর্স থেকে পাই, আর ক্যারোটিনসগুলো কিন্তু আমরা পাই হচ্ছে প্লান্টের প্রোভিটামিন থেকে, মানে প্লান্ট সোর্স থেকে আমরা ক্যারোটিনসগুলো পেয়ে থাকি। তো প্রোভিটামিনটা এখানে একটা কোশ্চেন তোমাদের মাথায় উঠতেই পারে যে প্রোভিটামিনটা কী জিনিস। তো প্রোভিটামিনটা অ্যাকচুয়ালি ভিটামিনসের আগের পর্যায়ে, মানে সেখানে ভিটামিনটা অ্যাজ সাচ তৈরি হয়নি, সেটা একটা নেইভ কন্ডিশনে, একটা 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 নভেল কন্ডিশনে আছে। তো সেখান থেকে সেই ভিটামিনটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা ডিফারেন্ট টাইপসের মেটাবলিজম বা বিপাকের মাধ্যম দিয়ে সেই প্রোভিটামিনসগুলো পরবর্তী পর্যায়ে ভিটামিনসে কনভার্ট হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি রিকোয়ারমেন্ট হিসাবে মেয়ে এবং ছেলেদের লাগে হচ্ছে 600 মাইক্রোগ্রাম ডেইলি। সেরকম প্রেগনেন্ট এবং ল্যাকটেটেড যে ওমেন যারা, তাদের লাগে প্রায় অনেক বেশি, 950 মাইক্রোগ্রাম। ইনফ্যান্টসদের 350 আর চিলড্রেনদের 600 মাইক্রোগ্রাম কিন্তু এই ভিটামিন এটা লাগে। তাহলে সোর্সগুলো কী, আমরা কোথা থেকে পাই? অ্যানিম্যাল সোর্সের মধ্যে যেরকম ডিম, মাংস, চিজ, মিল্ক, লিভার বলতে এখানে চিকেন লিভার বা মাটন লিভার হতে পারে, কিডনি, তার মানে হচ্ছে ওই চিকেন বা মাটনের কিডনি, তারপরে ডিফারেন্ট টাইপসের ফিশ অয়েল। সেরকম প্লান্ট সোর্সের মধ্যে থেকে ক্যারোটস, তারপরে ব্রকলি, স্পিনাক মানে পালং শাক, পামকিন, এগুলোর থেকে কিন্তু আমরা ভিটামিন এটাকে পেয়ে থাকি। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ভিটামিন এর সোর্স কী কী, সেখানে অপশনের মধ্যে থেকে তোমাদেরকে অ্যাকচুয়াল অপশনটা খুঁজে পেতে হবে। তাহলে ভিটামিনের ফাংশনগুলো কী কী? ভিটামিনের ফাংশন, ফার্স্ট এবং ইম্পর্টেন্ট ফাংশন যেটা, সেটা হলো ভিশন। তার মানে ভিশন মানে
দেখার আমরা যে দেখি আমাদের যে রেটিনাল যে পাওয়ারটা যেটা আমরা কোনো কিছুকে দেখতে পাই সেটাকে কিন্তু স্টিমুলেট করে এই ভিটামিন এ। তার মানে ভিটামিন এর যদি কোনো রকমভাবে ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরে তাহলে কিন্তু সবার আগে আমাদের ভিশনটা কিন্তু ইম্পেয়ার হবে, আমাদের ভিশনটা কিন্তু চলে যেতে থাকবে। ঠিক আছে, তো এটা হলো ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশন যেটা জিন ট্রান্সক্রিপশন, মানে জিন ট্রান্সক্রিপশন বলতে এখানে বোঝায় যে আমাদের শরীরে যে জিনসগুলো আছে সেই জিনসগুলো আলটিমেটলি প্রোটিন তৈরি করে। তো এই জিনসগুলো কিন্তু ট্রান্সক্রিপশনের ফলে ট্রান্সক্রিপশন এবং আরেকটা যেটাকে বলে ট্রান্সলেশন, যেটাকে আমরা জিন এক্সপ্রেশন বলি বায়োলজিক্যালি, সেই জিন এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে কিন্তু প্রোটিন তৈরি করে। তো ভিটামিন এ কিন্তু জিন ট্রান্সক্রিপশনেও হেল্প করে। ইমিউন ফাংশন, আমাদের শরীরকে ইমিউনিটি দিতে অবশ্যই হেল্প করে। তারপরে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এবং রিপ্রোডাকশনে হেল্প করে। তারপরে বোন মেটাবলিজম বলতে বোঝায় যে বোন বা হাড় বা অস্থি তৈরিতে এই ভিটামিন এ কিন্তু সাহায্য করে। হিমাটোপয়েসিস একটা টার্ম, একটা বায়োলজিক্যাল টার্ম। তার মানে হলো যে ব্লাড সেলসগুলো মানে আরবিসি বা ডব্লিউবিসি হোক সেগুলো তৈরি কীভাবে হচ্ছে, বা প্লেটলেটস এগুলো তৈরি কীভাবে হচ্ছে, এই তৈরি হওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় হিমাটোপয়েসিস। তো এই হিমাটোপয়েসিসেও কিন্তু এই ভিটামিন এর অনেকখানি অবদান বা রোল আছে। তারপর স্কিন অ্যান্ড সেলুলার হেলথ, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট ফাংশনস অফ ভিটামিন এ। ডেফিসিয়েন্সি, তো ফার্স্ট যেটা ডেফিসিয়েন্ট সিনড্রোম যেটা আমাদের হয় ভিটামিন এর অভাবে সেটা হলো নাইট ব্লাইন্ডনেস, মানে রাত্রে আমাদের দেখার ক্ষমতা কিন্তু অনেকটা লোপ পেয়ে যায় যদি এই ভিটামিনসের অভাব হয়। সেকেন্ড কি, আমাদের যে রেজিস্ট্যান্ট টু দ্য ইনফেকশনস সেগুলো কিন্তু খুব পরিমাণে অ্যাফেক্টেড হয়, সেগুলো কিন্তু ডিক্রিজ হয়ে যায় মানে সেগুলো আমরা ইনফেকশনের সাথে কিন্তু সেভাবে আর লড়তে পারি না যদি ভিটামিন এর অভাব হয়। তারপরে কি, আমাদের স্কিন, হেয়ার, তারপর নেইলস সেগুলো কিন্তু খুব ড্রাই হয়ে যায়। তো আমরা যদি দেখি যে স্কিন, হেয়ার, নেইলস ড্রাই হয়ে যায় তার মানে সেখানে ভিটামিন এর অভাব। তারপরে বোন ফর্মেশন, তারপরে টিথ ফর্মেশন, এগুলোতেও কিন্তু ভিটামিনের সাহায্য করে। আরেকটা কি, নার্ভ গ্রোথ, মানে আমাদের নার্ভাস সিস্টেমটাকেও কিন্তু ভিটামিন এ অনেকখানি এফেক্ট করে। তারপরে কি, ডিপোজিশন অফ কেরাটিন ইন দ্য স্কিন, এটা একটা বায়োলজিক্যাল টার্মে যেটাকে বলা হয় জেরোডার্মা পিগমেন্টেশন। তার মানে ভিটামিনের অভাবে কিন্তু আমাদের স্কিনে কিছু ছোপ 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 দাগের তৈরি হয় যেটাকে আমরা জেরোডার্মা পিগমেন্টেশন বলে থাকি। এগুলো হলো ভিটামিন এর অভাবজনিত লক্ষণ। তারপরে আসি হলো ভিটামিন ডি, এটাকে অনেক সময় সানশাইন ভিটামিনও বলে, কারণ ভিটামিন ডি তৈরি হয় হলো সূর্যের রশ্মির ফলে। তার মানে এই না যে সূর্যের রশ্মিতে ভিটামিন ডি আছে, কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডিকে সংশ্লেষ করতে এই সূর্য কিন্তু দরকার পড়ে। ঠিক আছে, তো এগুলো মেনলি কোথায় পাওয়া যায়? লিভারে এবং ফিশ অয়েলে কিন্তু এগুলো পাওয়া যায়। এগুলো আবার ইম্পর্টেন্ট কি, এই যে আমি আগেই বললাম যে ভিটামিন, তো এই আগে কিন্তু এই ভিটামিন ডি অ্যাজ সাচ তৈরি হয় না। ভিটামিন ডিটা থাকে তার একটা নেইভ বা নভেল কন্ডিশনে, একটা ইনফ্যান্ট কন্ডিশনে বলা যায়, সেটাকে বলা হয় ভিটামিন ডি। এই ভিটামিন ডি যখন সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তারপরে কিন্তু এই ভিটামিন ডি থেকে দু রকমের ভিটামিন ডি তৈরি হয়। একটাকে বলা হয় ভিটামিন D3, যেটাকে রাসায়নিকভাবে বলা হয় কোলেক্যালসিফেরল। একটা হচ্ছে ভিটামিন D2, যেটাকে বলা হয় ক্যালসিফেরল। তো আমাদের শরীরে ন্যাচারালি এই দু রকমের ভিটামিন ডি কিন্তু সংশ্লেষ হয়। ঠিক আছে, তারপর হচ্ছে সোর্স, ভিটামিন ডি এর সোর্সগুলো কী কী, আমরা কোথা থেকে পেতে পারি? ফিশ লিভার অয়েল থেকে পেতে পারি, তারপরে ডিমের কুসুম থেকে বা এগ ইয়ক থেকে পেতে পারি, বাটার থেকে, মিল্ক থেকে এবং সানলাইট থেকে, যেটা খুবই চিপেস্ট সোর্স। ঠিক আছে, তো এটা ডেলি রিকোয়ারমেন্ট কত? ডেলি রিকোয়ারমেন্ট হলো মেন অ্যান্ড ওমেনে প্রায় 0.01 মিলিগ্রাম। প্রেগনেন্ট এবং ল্যাকটেশন যারা করছে বা যারা প্রেগনেন্ট মহিলা যারা, তাদের ক্ষেত্রে 0.01 মিলিগ্রাম। আবার ইনফ্যান্টদের ক্ষেত্রেও কিন্তু 0.01 mg। ঠিক আছে, তো ফাংশনসগুলো কী কী? ফাংশনসগুলোর মধ্যে যেটা ফার্স্ট ফাংশন ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ক্যালসিয়াম এবং ফসফেট, এই যে দুটো মিনারেল বলা যায়, সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করতে এই ভিটামিন ডি কিন্তু খুব পরিমাণে দরকার। ঠিক আছে, এবং এই ক্যালসিফেরলটা কিন্তু আবার বোন ফর্মেশনে
এবং বোনের মধ্যে যে মিনারেলাইজেশন হয়, তার মানে বোনের মধ্যে যে ডিফারেন্ট টাইপসের মিনারেলসগুলো জমা হয় সেগুলোতেও কিন্তু ক্যালসিফেরল বা ক্যালসিট্রায়ল হেল্প করে। তারপরে কি, ইট অ্যাফেক্টস অ্যান্ড রিডিউসেস দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস এক্সক্রিয়েশন বাই দ্য কিডনি। তার মানে কি, তার মানে যখনই ভিটামিন ডি থাকবে তখনই কিন্তু এই ক্যালসিয়াম এবং ফসফরাসটা দেহের থেকে বেরিয়ে যেতে পারবে না, কারণ এগুলো অলরেডি অ্যাবজর্ব হয়ে যাবে শরীরে। তারপর কি, ভিটামিন ডি ইজ ইনভলভ ইন দ্য মেনটেনেন্স অফ নর্মাল মাসেল টোন। তার মানে মাসেল, আমাদের যে শরীরের যে মাসেলসগুলো, সেই মাসেলসগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে গ্রোথ করতে বা গ্রোথ হওয়াতে এবং সেটার যে নর্মাল শেপ যেটা, সেটাকে বজায় রাখতে কিন্তু ভিটামিন ডি কাজ করে। আরেকটা কি, ইমিউনো রেগুলেটরি হরমোন। ইমিউনো রেগুলেটরি হরমোন বলতে, এখানে হরমোন বলতে আমরা যেটা জানি যে হরমোন ন্যাচারালি কোনো অন্তঃক্ষরা গ্রন্থি বা যে আমাদের শরীরে যেসব অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেখান থেকে যেগুলো নিঃসৃত হয় বা সিক্রিট হয় বা এন্ডোক্রিন গ্ল্যান্ড যেগুলো, সেখান থেকে সিক্রিট হলে সেগুলোকে আমরা ন্যাচারালি হরমোন বলে থাকি। কিন্তু এক্ষেত্রে ভিটামিন ডি কিন্তু অ্যাজ সাচ কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সিক্রিট হয় না, বাট এটা একটা হরমোনের মতন কাজ করে। কীভাবে? ডিফারেন্ট টাইপসের যে ইমিউন সেলগুলো আছে, ইমিউন সেল বলতে আমাদের শরীরের যে ডিফারেন্ট টাইপসের যে ইনফেকশন হয়, ডিজিজ হয়, সেগুলোর জন্য লড়ার জন্য, সেগুলোর সাথে কমব্যাট করার জন্য কিছু সেল থাকে, কিছু কোষ থাকে, যেগুলোকে আমরা ইমিউন সেল বলি। তো এই ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু ভিটামিন ডি দরকার পড়ে। নেক্সট আমরা চলে যাই হচ্ছে এর ডেফিসিয়েন্সি। এর ডেফিসিয়েন্সি হলে 3 রকমের রোগ কিন্তু আমরা পেয়ে থাকি, আমাদের হয়। ফার্স্ট যেটা চিলড্রেনদের বা ইনফ্যান্ট যারা খুব অল্প বয়সী যান, তাদের যে রোগটা হয় তাদের সেটাকে বলা হয় রিকেটস। এখানে কি হয়? বোন ডিফর্মিটিস হয়। বোন ডিফর্মিটিস হয়, বোন খুব নরম হয়ে যায়। তারপরে লেগস অ্যান্ড পেলভিস গার্ডেল যেগুলো, সেগুলোর কিন্তু ডিফর্মিটিস হয়। তারপরে কি, অ্যাডাল্টসদের যেটা হয় সেটাকে বলা হয় অস্টিওম্যালাসিয়া। এটা কিন্তু মেনলি অ্যাডাল্টস প্রেগনেন্ট ওমেনদের হয়। ঠিক আছে, এখানে কি হয়? প্রথম যেটা সেটা হলো স্কেলিটাল পেইন হয়, কারণ সেখান থেকে কিন্তু আমি আগেই বললাম যে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফেট এবং ডিফারেন্ট টাইপসের মিনারেলসগুলোকে বোনে অ্যাবজর্ব করতে সাহায্য করে, তো মানে বোন ফর্মেশনে সাহায্য করে। বোনটাকে, বনি যে একটা শক্ত আর্কিটেকচারাল সাপোর্ট যেটা আমাদের শরীরকে দেয় বোন, সেটার জন্য কিন্তু ভিটামিন ডি দরকার। কারণ বোনে যদি মিনারেলাইজেশন না হয় তাহলে কিন্তু বোন খুবই নরম এবং পাতলা হয়ে যাবে। তো সেজন্যই ভিটামিন ডি খুবই দরকার, কারণ যাতে এই যে মিনারেলসগুলো, ক্যালসিয়াম হোক, ফসফেট হোক, সেগুলো কিন্তু যাতে ঠিকঠাক বোনের মধ্যে স্টোর হতে পারে। ঠিক আছে, তো এই কারণে অ্যাডাল্টস প্রেগনেন্ট ওমেনদের এই অস্টিওম্যালাসিয়া রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, আর ওল্ড পিপল যারা যারা বয়স্ক লোকদেরও কিন্তু আবার অস্টিওপোরোসিস হয়, সেম জিনিস। সেখান থেকেও কিন্তু ওই মিনারেলসগুলো যদি বেরিয়ে যায় তাহলে বোন অটোমেটিক্যালি খুবই হালকা হয়ে যাবে এবং খুব নরম হয়ে যাবে, খুবই ফ্র্যাজাইল হয়ে যাবে। তো এই সবগুলোকে রোধ করার জন্য কিন্তু ভিটামিন ডি অবশ্যম্ভাবী এবং ভিটামিন ডি দরকার পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ইকে আমরা কেমিক্যালি টোকোফেরল বা টোকোট্রাইনলস বলতে পারি। ভিটামিন ইকে আমরা আরেকটা নামেও ডাকি, যেটাকে বলা হয় অ্যান্টি এজিং ফ্যাক্টর। তো এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে যে হুইচ ভিটামিন অ্যাক্টস অ্যাজ এন অ্যান্টি এজিং ফ্যাক্টর, অ্যান্ড দ্য আনসার উইল বি ভিটামিন ই। ওকে, তো ভিটামিন ই আসলোটা কোথা থেকে, এই ওয়ার্ডটা, তো এই যে টোকোফেরল ওয়ার্ডটা সেটা আসলো কোথা থেকে? এটা এসেছে একটি ল্যাটিন ওয়ার্ড, যেখানে টোকো মানে হচ্ছে চাইল্ড বার্থ অ্যান্ড ফেরস মানে হচ্ছে বিয়ার। ঠিক আছে, এই ভিটামিন ই এর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ভিটামিন ডি সবসময় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এটি অবশ্যই ফ্যাট সলভেন্ট, তার মানে ফ্যাটের মধ্যে কিন্তু এটি সঞ্চিত হয়। ঠিক আছে, টোকোফেরল আবার ন্যাচারালি ডিফারেন্ট টাইপসের হতে পারে, আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা, এই 4 রকমের কিন্তু হয়ে থাকে। নাও ডেইলি রিকোয়ারমেন্ট কী? মেন্সদের ক্ষেত্রে 8 থেকে 10 মিলিগ্রাম, ওমেন্সদের ক্ষেত্রে 5 থেকে 8, চিলড্রেনদের ক্ষেত্রে 8.3 মিলিগ্রাম, ইনফ্যান্টদের ক্ষেত্রে 4 to 5 মিলিগ্রাম। নাও দ্য সোর্স, এই সোর্সগুলো কোথায় কোথায়? সোর্সগুলোর মধ্যে ডিফারেন্ট টাইপসের ভেজিটেবল অয়েল, তারপরে হুইট জার্ম অয়েল, নাটস মানে বাদাম, ডিফারেন্ট টাইপসের সিডস, তারপরে হোল গ্রেইনস, ইয়ক
মানে এগ ইয়ক বা ডিমের কুসুম, তারপর গ্রিন ভেজিটেবলস, এগুলো হচ্ছে ভিটামিন ই এর ফাংশনস অফ ভিটামিন ই। ভিটামিন ই এর ফাংশনসগুলো কী কী? তো ভিটামিন ই এর প্রথম ফাংশন যেটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন যেটা, সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করা। তার মানে এই ভিটামিন ইগুলো সেই সব সেলের ক্ষেত্রে খুবই দরকার যেখানে অক্সিজেনের প্রেশারটা খুব বেশি, তার মানে লাংস বা ইথ্রোসাইট মানে আরবিসি। তো এইসব অর্গ্যানস মানে এইসব অর্গ্যান মানে লাংস একটি অর্গ্যান, তো এই অর্গ্যান বা ইথ্রোসাইট একটি সেল, এই সেল বা এই অর্গ্যানগুলোতে কিন্তু অক্সিজেনের প্রেশারটা অনেকটাই বেশি। তো সেখানে অক্সিজেনের প্রেশার যেহেতু বেশি, সেখানে অক্সিডেটিভ ড্যামেজ যেটা, সেটা হওয়ার প্রবণতাটাও বেশি। তো ভিটামিন ই যদি থাকে তো এইসব সেল বা অর্গ্যানগুলোতে কিন্তু অক্সিডেটিভ ড্যামেজটা হবে না, কারণ ভিটামিন ই কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, আরেকটা ফাংশন কি, মাসেল টোন। মাসেল টোন মানে হচ্ছে মাসেলকে প্রপার শেপ, প্রপার গ্রোথ হওয়া। ঠিক আছে, তো এই ভিটামিন ই কিন্তু এই মাসেল টোনে বা মাসেলের প্রপার গ্রোথ হওয়ার জন্য বা মাসেলের যে প্রকৃতিটা, যে মাসেলের যে মাস্কুলেচার যে প্রকৃতি যেটা, সেই প্রকৃতিটাকে কিন্তু এই ভিটামিন ই কিন্তু ঠিকঠাকভাবে মেনটেইন করে। আরেকটা কি, হিম প্রোটিন। হিম প্রোটিন বলতে এখানে হিমোগ্লোবিনকে বোঝানো হয়েছে। হিমোগ্লোবিন তৈরিতে বা সিনথেসিস করতে কিন্তু ভিটামিন ই দরকার পড়ে। আরেকটা কি, নিউরোলজিক্যাল ফাংশনস, মানে নার্ভাস সিস্টেমে যেসব নিউরনসগুলো আছে সেগুলোর যাতে ঠিকঠাক গ্রোথ হয়, সেগুলো যাতে ঠিকঠাকভাবে কাজ করে, তাদের মেনটেনেন্স করা, তাদেরকে ঠিকঠাক নিউট্রিশন দেওয়া, এই সব কাজে কিন্তু ভিটামিন ই কিন্তু করে থাকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভিটামিনের ফাংশনস। ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে? আমি আগেই বললাম যে মাসেল মেনটেন করতে, মাসেলের টোন মেনটেন করতে এবং নার্ভাস সিস্টেমের একটা বিশাল অবদান আছে ভিটামিন ই এর। সুতরাং এই নিউরোমাস্কুলার প্রবলেম কিন্তু খুবই অবশ্যম্ভাবী যদি ভিটামিন ই এর অভাব থাকে। আরেকটা কি, অ্যানিমিয়া। আমি বললাম যে অ্যানিমিয়া বলতে কিন্তু রক্তাল্পতা, তার মানে যেখানে রক্তের পরিমাণটা কম। তো এক্ষেত্রে অ্যানিমিয়া মানে হচ্ছে যে ওই যে বললাম যে হিম প্রোটিন তৈরি হতে সাহায্য করে, তার মানে যদি হিম প্রোটিন কমে যায় ভিটামিন ই এর অভাবে, তার মানেই কিন্তু অ্যানিমিয়া হবে। রেটিনোপ্যাথি মানে হচ্ছে, রেটিনোপ্যাথি এমন একটি কন্ডিশন যেখানে রেটিনা সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে বা একটা ইনফ্ল্যামেশন হতে থাকে। তো সেই রেটিনোপ্যাথিতে কিন্তু একটি ডেফিসিয়েন্সি সিনড্রোম ভিটামিন ই এর অভাবে কিন্তু এই রেটিনোপ্যাথি হয়ে থাকে। আরেকটা কি, ইম্পেয়ারমেন্ট অফ ইমিউন রেসপন্স। তার মানে ভিটামিন ই এর কিন্তু একটি রোল আছে ইমিউন রেসপন্সে বা ইমিউন সেলগুলোকে স্টিমুলেট করতে। তো ইমিউন সেল যদি স্টিমুলেট না হয় তাহলে কিন্তু আমাদের বডি ঠিকঠাকভাবে ডিজিজকে বা ডিফারেন্ট টাইপস ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারবে না। তো এই ক্ষেত্রে যদি ভিটামিন ই এর অভাব থাকে তাহলে আমাদের ইমিউন রেসপন্স কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পেয়ার্ড হবে বা খুব খুব ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তো আমরা দেখলাম যে একটা জিনিস যেটা হলো যে ভিটামিন ই এর অভাবে কিন্তু এই যে হাতের বা পায়ের যে স্কিন সেটা কিন্তু খুব ড্রাই হয়ে যায়, কারণ আমাদের শরীরের যে স্কিন বা মাসল সেগুলো কিন্তু ভিটামিন ই এর অভাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজড হতে থাকে, সেটার যে নর্মাল যে টোন বা স্ট্রাকচার সেটা কিন্তু ইম্পেয়ার্ড হয়ে যায়। তো এগুলো হচ্ছে ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণ। নেক্সট হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে বলা হচ্ছে অ্যান্টি হিমোরেজিক হরমোন বা ভিটামিন। তো এই অ্যান্টি হিমোরেজিক মানে, তার মানে হচ্ছে হিমোরেজিক মানে হচ্ছে যেখানে বা হ্যামারেজ যেটাকে বলি আমরা, যেটা মানে হচ্ছে খুব বেশি পরিমাণে ব্লিডিং হওয়া। ঠিক আছে, তো এই ভিটামিন কে অ্যাকচুয়ালি অ্যান্টি হিমোরেজিক মানে এই ব্লিডিংটাকে বন্ধ করতে সাহায্য করে, মানে ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই ভিটামিন কে কিন্তু স্ট্রাকচারালি খুবই সিমিলার, মানে এই ভিটামিন কে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা আমি পরে বলছি, যে গ্রুপটা কিন্তু স্ট্রাকচারালি প্রত্যেকটি ভিটামিন কে এর যে মানে তাদের কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু মোটামুটি সেম, এবং এগুলো সবই কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনস এবং ব্লাড কোয়াগুলেশনে কিন্তু হেল্প করে। ঠিক আছে, তো এই ভিটামিন কে ইজ ন্যাচারালি প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়া ইন দ্য ইন্টেস্টাইন। তার মানে আমরা কিন্তু কখনো কখনো খাবার ছাড়াও কিছু ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ইন্টেস্টাইনে থাকে, যেরকম এস্টেরিজিয়া কোলাই বা ইকোলাই, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভিটামিন কে সিনথেসিস করতে কিন্তু হেল্প করে। ঠিক আছে, আরেকটা জিনিস কি, এই ব্লাড কোয়াগুলেশনে কীভাবে হেল্প করে? ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে হলো এই যে ভিটামিন কে, এই ভিটামিন কে
একটা পার্টিকুলার প্রোটিন এবং ডিফারেন্ট টাইপসের ক্লটিং ফ্যাক্টরস, যেরকম প্রোটিন বলতে যে প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিন একটি ক্লটিং প্রোটিন, তার মানে প্রোথ্রম্বিন থাকলে পরে কিন্তু ব্লাড ক্লট করবে। তো এই প্রোথ্রম্বিন প্রোটিন তৈরিতে কিন্তু ভিটামিন কে সাহায্য করে। আরেকটা কি, ডিফারেন্ট টাইপস অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, অনেক ক্লটিং ফ্যাক্টরস আছে, ফ্যাক্টর এক্স, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 9, স্টুয়ার্ট ফ্যাক্টর। তো এইসব ফ্যাক্টরগুলোকে তৈরি করতে বা ফ্যাক্টরগুলো তৈরির জন্য সাহায্য কিন্তু এই ভিটামিন কেই করে থাকে। তো ন্যাচারালি ভিটামিন কে দুরকম পাওয়া যায়। একটি হলো ভিটামিন K1, যেটাকে ফাইলোকুইনন বলা হয়, একটা হচ্ছে ভিটামিন K2, যেটাকে মেনাকুইনন্স বলা হয়। তো এই K1 আর K2 কিন্তু স্ট্রাকচারালি সেম এবং একই রকমই কাজ করে, ঠিক আছে। তো এদের ডেলি রিকোয়ারমেন্টে কিন্তু 70 থেকে 140 মাইক্রোগ্রাম অ্যাডাল্টসদের ক্ষেত্রে, এবং চিলড্রেন্সদের ক্ষেত্রে কিন্তু 35 থেকে 75 মাইক্রোগ্রাম। নেক্সট হচ্ছে সোর্স। এই ভিটামিনসগুলোর সোর্স কী? স্পিনাক হতে পারে, তারপরে ক্যাবেজ, কলিফ্লাওয়ার, তারপরে যেসব গ্রিন ভেজিটেবলসগুলো আছে, লিফি ভেজিটেবলস যেগুলো আছে, তারপরে সয়াবিন, তারপরে হুইট জার্ম, ক্যারোটস, পটেটো, ফিশ, মিল্ক, মিট, এগুলো হচ্ছে ভিটামিন কে এর সোর্স। তো ফাংশনটা কি? ফাংশন আমি আগেই বললাম যে ভিটামিন কে এর প্রধান ফাংশন হচ্ছে এটি একটি ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, বা ক্লটিং ফ্যাক্টরের যেগুলো মেন বা অরিজিনাল ক্লটিং ফ্যাক্টর সেগুলো তৈরিতে কিন্তু এই ভিটামিনকে সাহায্য করে। যেরকম প্রোথ্রম্বিনকে বলা হয় হচ্ছে ফ্যাক্টর 2, তারপরে থ্রম্বোপ্লাস্টিনকে বলা হয় হচ্ছে ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 ফ্যাক্টর এক্স, স্টুয়ার্ট ফ্যাক্টরকে বলা হয় ফ্যাক্টর এক্স। তো এই ফ্যাক্টরগুলোকে তৈরি করতে বা সিনথেসাইজ করতে কিন্তু ভিটামিনকে হেল্প করে। আরেকটা কাজ কি, অ্যাবজর্পশন অফ ফ্যাট, তার মানে ফ্যাট অ্যাবজর্পশনেও কিন্তু ভিটামিনের একটা রোল আছে। তাহলে এই ডেফিসিয়েন্সিগুলো কী হতে পারে? প্রথম ডেফিসিয়েন্সি যেটা, যদি এই প্রোথ্রম্বিন লেভেল বা ডিফারেন্ট টাইপসের ক্লটিং ফ্যাক্টরসগুলো থাকে সেগুলো যদি কমে যায়, যদি ভিটামিন কে না থাকে, তার মানে অবশ্যই এগুলো তো কমে যাবে। তো এগুলো কমলে পরে যেটা হবে সেটা হলো আমাদের শরীরের যে নর্মাল ক্লটিং প্রসিডিওর বা ব্লাড কোয়াগুলেশন প্রসিডিওর সেটা হ্যাম্পার হবে। সুতরাং সেখানে একটা হিমোরেজিক ডিজিজ কিন্তু হতে পারে বা হয়, যেটা কিন্তু বেশিরভাগই নিউ বর্নস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু হয়। তো এদের সিমটমসটা কি? আনকন্ট্রোল ব্লিডিং হবে নাক দিয়ে, এবং যেটাকে টেকনিক্যালি বলা হয় এপিট্যাক্সিস, এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট দিয়ে, তার মানে যে আমরা যে খাওয়ার যে আমাদের খাদ্যনালী, সেই খাদ্যনালী এবং নাক দিয়ে ক্রমাগত ব্লিডিং হতে থাকবে যদি ভিটামিন কে এর অভাব থাকে। আরেকটা কি হয় অ্যাডাল্টসদের ক্ষেত্রে, যদি ভিটামিন কে কোথা থেকে তৈরি হয়, আমি আগেই বললাম যে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া কিন্তু ভিটামিনকে তৈরি করে অ্যাডাল্টসদের ক্ষেত্রে ন্যাচারালি। তো যারা যেসব অ্যাডাল্টসরা ক্রমাগত অ্যান্টিবায়োটিক্স খায় বা অ্যান্টিবায়োটিক্স নেয় কোনো কারণে, তো বেশি অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে কি হয়, এই ইন্টেস্টিনাল যে ফ্লোরাগুলো বা ইন্টেস্টিনাল যে অর্গানিজমসগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মরে যায়। তো যখনই মরে যাবে, তো তারা কিন্তু আর ন্যাচারালি কিন্তু ভিটামিনকে তৈরি করতে পারবে না। তো সুতরাং সেখানে একটা ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এটা খুবই রেয়ার ইভেন্টস, এটা ন্যাচারালি খুব একটা হয় না, ঠিক আছে। কারণ সবাই আমরা খুব পরিমাণে কিন্তু অ্যান্টিবায়োটিক্স আমরা নেই না, খুব দরকার পড়লেই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্স নিয়ে থাকি, বা ডাক্তার প্রেসক্রাইব করলেই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্স নিয়ে থাকি, ঠিক আছে। আরেকটা কী হয়, ফ্যাটের ম্যাল অ্যাবজর্পশন হয়, তার মানে ফ্যাট ঠিকঠাক অ্যাবজর্পশন কিন্তু হয় না যদি ভিটামিন কে এর অভাব থাকে। এখন আমরা আসি ওয়াটার সলিউবল ভিটামিনসগুলোতে। এই ওয়াটার সলিউবল ভিটামিনসের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি। তো আমরা আস্তে আস্তে দেখি যে এগুলো কী কী টাইপস, এদের ফাংশনসগুলো কী কী। তো এই ভিটামিনসগুলো ন্যাচারালি কিন্তু ওয়াটার সলিউবল, এবং পাওয়া যায় কোথায়? ইস্টে। ইস্ট একটি ছত্রাক, গ্রেইনস, ডিফারেন্ট টাইপস অফ গ্রেইনস যেগুলো আছে, রাইস, ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবলস, ফিশ, মিট, এগুলো হচ্ছে কমন সোর্স এই ভিটামিনসগুলোর, ঠিক আছে। তো এই ভিটামিনসগুলো অ্যাকচুয়ালি ইউজড হয় হচ্ছে এনজাইম হিসাবে। অ্যান্ড কীভাবে? এনজাইম হুইচ রিকোয়ার্ড টু এনার্জি রিলিজিং মেকানিজম। তার মানে হচ্ছে আমাদের শরীরে যে যে প্রসেসগুলো দিয়ে আমরা এনার্জি তৈরি হয়, যেরকম হতে পারে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এইগুলো কিন্তু সবই বায়োলজিক্যালি এনার্জি রিলিজিং মেকানিজম বা প্রসিডিওর। তো এই মেকানিজমগুলোতে কিন্তু এই ভিটামিনসগুলো, এই বি কমপ্লেক্স এবং সি এনজাইম হিসেবে কাজ করে, তার মানে অনুঘটক হিসেবে কাজ করে বলা যেতে পারে, ঠিক আছে।
তো আরেকটা জিনিস কি, আমরা যেসব প্রোটিনস, কার্বোহাইড্রেট, ফ্যাটস যেগুলো আমরা নর্মালি খেয়ে থাকি, তো এই ফ্যাটসগুলো, এগুলি প্রোটিনস, ফ্যাট, এগুলো কিন্তু আমাদেরকে মেটাবোলাইজ করতে হয় আমাদের শরীরে, বা আমাদের সেল কিন্তু এগুলোকে মেটাবোলাইজ করে, মানে বিপাক করে। তো এই বিপাকে বা এই মেটাবলিজমে কিন্তু এই যে ভিটামিন বি কমপ্লেক্সগুলো, সেগুলো কিন্তু একটা এনজাইমের ফ্যাক্টর হিসেবে কাজ করে, বা এনজাইম হিসেবে কাজ করে, যেখানে এনজাইমের একটি সহযোগী উৎসেচক বা সহযোগী এনজাইম হিসেবে কিন্তু এগুলো সেই মেটাবলিজম প্রসিডিউরগুলোতে হেল্প করে থাকে। ঠিক আছে, তো এই ভিটামিনসগুলো কী কী? B1, B2, B3, B5, B6, B7, B9, B12, এই 8টা, এবং যেটাকে একসাথে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স, এই 8টাকে একসাথে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স, এবং এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রাসায়নিক নামও আছে, এরকম থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, প্যারিডক্সিন, বায়োটিন, ফোলিক অ্যাসিড, কোবালমিন। তো এগুলো কিন্তু একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। আরেকটা কি, সেটা হলো ভিটামিন সি, যেটাকে রাসায়নিকভাবে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। তো আমরা একটা একটা করে দেখি এগুলো কী কী। তো ভিটামিন B1 বা থায়ামিন, এটাকে বলা হয় অ্যান্টি বেরিবেরি ফ্যাক্টর বা অ্যান্টি নিউরাইটিক ফ্যাক্টর বা অ্যানিউরিন। অ্যান্টি বেরিবেরি মানে এই ভিটামিনের অভাবে একটি রোগ হয় যেটাকে বলা হয় বেরিবেরি রোগ, আমরা পরে সেটা নিয়ে আলোচনা করছি। তো এই জন্য এই ভিটামিনটাকে অনেক সময় অ্যান্টি বেরিবেরি ফ্যাক্টর বা অ্যান্টি বেরিবেরি ভিটামিনস বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে ভিটামিন B1, এই ভিটামিন B1টা কিন্তু অ্যাকচুয়ালি কালারলেস হয়, কালারলেস একটা অর্গ্যানিক কম্পাউন্ড। এটা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বেনজিন রিং প্রেজেন্ট আছে, 3টে বেনজিন রিং আছে। ঠিক আছে, তো এই বেনজিন রিং থাকার জন্যই কিন্তু এটি একটি অর্গ্যানিক কম্পাউন্ড। ঠিক আছে, এবং এই যে বেনজিন রিংটা, সেটা দেখতে অনেকটা পিরিমিডাইনিক শেপ হয়, মানে পিরিমিডাইন রিং থাকে, মানে এই যে রিংটা একটা বেনজিন রিং, তার সাথে যে 1, 2, 3, 4, এই যে শেপটা, এই শেপটা মানে এইটুক শেপের জন্য এই শেপটাকে বলা হয় পিরামিডিন শেপ বা পিরামিডিন রিং। তো এই রিংটা থাকার জন্যই এটাকে অনেক সময় পিরামিডিন রিং স্ট্রাকচারও বলা হয়, এবং এটা সালফেটেড থাকে। ঠিক আছে, একটি সালফার আয়ন কিন্তু এখানে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, একটি সালফার মলিকুল কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর এই ভিটামিনটি বেসিক্যালি ইউজ হয় হচ্ছে থায়ামিন প্রোডাকশনের জন্য, বাট ইট ইজ সিনথেসাইজড অলসো অনলি ইন ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, ইন প্লান্টস। তার মানে এই ভিটামিনটি, থায়ামিন বলতে হচ্ছে আমাদের ডিএনএতে 4টি বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এবং এই যে থাইমিন যে একটি বেস, এই বেসটাকে তৈরি করতে কিন্তু এই ভিটামিন B1 বা থায়ামিন কিন্তু হেল্প করে। ঠিক আছে, আরেকটা জিনিস কি, ক্রাইটেরিয়া কি, একটা ক্যারেক্টারিস্টিক্স কি, যদি খুব বেশি পরিমাণে হিট বা অ্যালকালাইন যদি কন্ডিশন ইউজ করা যায়, তাহলে কিন্তু ভিটামিনটি ডিগ্রেড করে যায়। ঠিক আছে, আরেকটা কি, এটি কোএনজাইম হিসেবে কাজ করে, কার? থায়ামিন পাইরোফসফেটের। এই থায়ামিন পাইরোফসফেটের কোএনজাইম হিসেবে কিন্তু ভিটামিন B1 কাজ করে। নেক্সট হচ্ছে সোর্স। এর সোর্সগুলো কী কী? পর্ক, ফিশ, ডিফারেন্ট টাইপসের চিকেন বা মাটন লিভার, লেগুমিনাস প্লান্টস, নাটস, এবং ডিফারেন্ট টাইপসের ব্রেডস, সিরিয়ালস মানে ডাল, এগুলোর থেকে কিন্তু আমরা এই ভিটামিন যে B1 যেটা, সেটা কিন্তু আমরা পাই। এর ডোজ কী কী? ডোজ মানে হচ্ছে ডেলি রিকোয়ারমেন্ট কী কী? মেনদের ক্ষেত্রে 1.2 মিলিগ্রাম পার ডে, ওমেনদের ক্ষেত্রে 14 to 18, যারা ওমেন যারা আছে মানে টিনেজার্স যারা, তাদের ক্ষেত্রে 1 mg, আর ওমেন যারা অ্যাবাভ টিনেজার্স মানে অ্যাবাভ 19, তাদের ক্ষেত্রে 1.1 mg কিন্তু ডেইলি রিকোয়ারমেন্ট এই ভিটামিন B1-এর। নাও এর ফাংশনসগুলো কী কী? ফাংশনস, মেন ফাংশন যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে যখন এনার্জি রিলিজ করে, সেই এনার্জি রিলিজিংয়ের জন্য কিন্তু এই ভিটামিন B1 খুব পরিমাণে দরকার। ঠিক আছে, আরেকটা কাজ কি, the most important use of thiamine is the treatment of beriberi, a condition caused by the deficiency of thiamine in the diet, and symptoms including swelling, tingling or burning sensations in the hands and feet, confusion, difficulty in breathing. তো এখানে এটা বোঝাই যাচ্ছে যে যাদের বেরিবেরি হয়েছে এবং বেরিবেরিটা যখন থাইমিনের অভাবে হচ্ছে, তো এই থাইমিন আর ভিটামিন B1 দিয়ে কিন্তু তাদেরকে ট্রিট করা হয়।
যাতে তাদের এই ডিজিজটা থেকে তারা রক্ষা পায়। ঠিক আছে, আরেকটা কি, হেল্পস ইন মেনটেনিং দ্য হেলদি নার্ভাস টিস্যু। তো নার্ভাস টিস্যুকে নর্মাল হেলদি রাখতে বা নর্মাল কন্ডিশনে রাখতেও কিন্তু এই ভিটামিন বি ওয়ান হেল্প করে। আরেকটা কি, ডাইজেশন অফ ফুড, স্ট্রেংথ, প্রোভাইড স্ট্রেংথ টু দ্য মাসেলস অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য হার্ট। তার মানে এই যে শারীরিক বা শারীরবৃত্তীয় কাজ যেগুলো, ফিজিওলজিক্যাল ফাংশনস যেগুলো আমাদের শরীরে, যেরকম ডাইজেশন, মাসেল স্ট্রেংথ, নর্মাল হার্ট ফাংশন, এগুলো কিন্তু এই থাইমিন থাকলে পরে সেগুলো ঠিকঠাকভাবে হয়। আদারওয়াইজ কিন্তু এগুলো কিন্তু ইম্পেয়ার হবে বা খারাপভাবে কাজ করবে। না, এর ডেফিসিয়েন্সি হলে কী হয়, বেরি বলে একটি রোগ হয়। অ্যাডাল্টসদের ক্ষেত্রে অ্যাডাল্ট বেরি বলা হয়, ইনফ্যান্টদের ক্ষেত্রে ইনফ্যান্টাইল বেরি বলা হয়। এর 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 সিমটমসগুলো কী কী, ইনসমনিয়া হয়, মানে রাত্রে ঘুম আসা বন্ধ হয়ে যায়, হেডেক হয়, ডিজিনেস, ঝিমঝিম ভাব, লস অফ অ্যাপেটাইট, খাওয়ার যে ইচ্ছা সেটা কমে যায়, মাসেল উইকনেস হয়ে যায়, নার্ভনেস হয়, প্রিকিং সেন্সেশন অফ লোয়ার লিমস অ্যান্ড ফ্যাটিক। তো এগুলো হচ্ছে অ্যাডাল্ট বেরির ডিফারেন্ট টাইপস অফ সিমটমস। ঠিক আছে, ফ্যাটিক মানে হচ্ছে অবসাদ হয়ে যাওয়া, ঠিক আছে। আরেকটা কি, ইনফ্যান্টাইল বেরি। এই ইনফ্যান্টাইল বেরি কিন্তু এই থায়ামিন ডেফিসিয়েন্সির জন্যই বেশি হয়ে থাকে, যেটাকে আমরা ইনফ্যান্টাইল বেরি বলা হয়। ঠিক আছে, এবং সেটা কিন্তু 2 থেকে 10 মাস বয়সী যারা ইনফ্যান্ট তাদেরই কিন্তু এই রোগটা ন্যাচারালি হয়। তারপরে কি, ভিটামিন B2। এই ভিটামিন B2কে আরেকটা নামও বলা হয় যে বিউটি ভিটামিন। ঠিক আছে, এই ভিটামিনটি দেখতে কেমন, ইয়েলোইশ গ্রিন ফ্লুরোসেন্ট কম্পাউন্ড সলিউবল ইন ওয়াটার। তার মানে এটা যদি আমরা ওয়াটারের সলিউবল কন্ডিশনে রাখি বা ওয়াটারে যদি আমরা এটাকে ডিজলভ করি, তো এটি একটি গ্রিন ফ্লুরোসেন্ট বা ইয়েলোইশ গ্রিন ফ্লুরোসেন্ট একটি আভা দিবে, মানে একটা আভা বা একটা রশ্মি টাইপের দেখা যাবে। ঠিক আছে, এই ভিটামিনটা ন্যাচারালি 2 রকমভাবে পাওয়া যায়, একটা হলো রাইবোজ, একটা হলো ফ্ল্যাভিন। ঠিক আছে, আরেকটা কি, ইট ইজ ওয়াইডলি ইনভলভ ইন দ্য অক্সিডেশন রিডাকশন প্রসেস। এই অক্সিডেশন রিডাকশন একটি বা জারণ বিজারণ একটি প্রক্রিয়া, যেটার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের অনেক রকমের রাসায়নিক কাজগুলো আমাদের শরীরে, যে জৈব রাসায়নিক কাজ যেটাকে আমরা বলি, বা বায়োকেমিক্যাল যে ফাংশনস যেগুলো, সেগুলো কিন্তু এই ভিটামিনটার জন্য ঠিকঠাকভাবে হয়ে থাকে। তার মানে এই ভিটামিনটি কিন্তু ওই জারণ বিজারণ প্রসেস কিন্তু হেল্প করে। নেক্সট কি, এর সোর্সগুলো কী, ডেয়ারি, ডিফারেন্ট টাইপসের ডেয়ারি প্রোডাক্টস যেগুলো আছে, দুধ, ঘি, তারপরে দই, এগুলো, এগস, মিটস, তারপরে খুব স্মল অ্যামাউন্টে পাওয়া যায় হচ্ছে ভেজিটেবলস থেকে। ঠিক আছে, এর ডোজটা কী 14 থেকে 10 বয়সী যারা ছেলেরা আছে তাদের ক্ষেত্রে 1.3 mg পার ডে, 14 থেকে 70 বয়সী মহিলা যারা আছে তাদের 1 mg পার ডে, অ্যান্ড অ্যাবভ 71 যারা, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে এটা দরকার পড়ে, মানে লার্জার ডোজেসে কিন্তু এদের ডেইলি রিকোয়ারমেন্ট এই ভিটামিন B2 এর। ঠিক আছে, তাহলে ফাংশনসগুলো কী, এর ফাংশনসগুলো, ফার্স্ট ফাংশন যেটা সেটা হচ্ছে নর্মাল গ্রোথে কিন্তু এই ভিটামিন রাইবোফ্ল্যাভিন বা ভিটামিন B2 যেটা, সেটা কিন্তু হেল্প করে। ঠিক আছে, তারপরে কি, মেটাবলিজম, এই কার্বোহাইড্রেট এবং প্রোটিন বা ফ্যাট মেটাবলিজমে কিন্তু এটি একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বা ইম্পর্ট্যান্ট মলিকিউল বলা যেতে পারে। ঠিক আছে, আরেকটা কি, ডাইজেশন, প্রপার ডাইজেশনে হেল্প করে, তারপর নার্ভাস সিস্টেমকে ঠিকঠাক রাখতে, প্রপার ফাংশনিং করতে এই ভিটামিন হেল্প করে, তারপরে নর্মাল রেসপিরেশনে হেল্প করে, তারপরে মিউকাস মেমব্রেন, মানে মিউকাস মেমব্রেন বলতে আমাদের যেখান থেকে আমাদের মিউকাস তৈরি হয় বা লালা তৈরি হয়, ঠিক আছে, বা মিউকাস যে তৈরি হয়, সেখানেও কিন্তু সেই মিউকাস মেমব্রেনটাকে হেলদি রাখতে কিন্তু এই ভিটামিন B2 বা রাইবোফ্ল্যাভিন কিন্তু হেল্প করে। আরেকটা কি, স্কিন, নেলস, আইস, এগুলোকে সুন্দর রাখতে, চকচকে রাখতে, আমাদের স্কিন যাদের খুব ভালো তার মানেই তাদের রাইবোফ্ল্যাভিনের কিন্তু কোনো রকম ঘাটতি নেই। যদি সেখানে ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু স্কিন, নেলস এগুলো কিন্তু খুব খসখসে টাইপের, অনুজ্জ্বল হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এগেনস্ট ক্যান্সার, তার মানে ইট ইজ অলসো অ্যান্টি ক্যান্সার প্রপার্টি অলসো হ্যাভ অফ দিস পার্টিকুলার রাইবোফ্ল্যাভিনস অর ভিটামিন B2। তার মানে এই ভিটামিন B2 কিন্তু একটি অ্যান্টি ক্যান্সারাস এজেন্ট হিসেবেও কাজ করে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 হেলথ বেনিফিটস অফ ভিটামিন B2: প্রিভেন্টস মাইগ্রেনস, সাপোর্টস আই হেলথ, প্রিভেন্ট and treat the anemia, helps maintain the energy level, antioxidant
অ্যান্ড ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড প্রোটেক্টস হেয়ার অ্যান্ড স্কিন। তো এই 6টি কিন্তু রাইবোফ্ল্যাভিনের খুবই ইম্পর্ট্যান্ট বেনিফিটস হলো। তারপরে ডেফিসিয়েন্সি, এই ডেফিসিয়েন্সির জন্য যেটা হয় সেটা খুব সেটাকে বলা হয় হলো ওরাল, ফেসিয়াল অ্যান্ড অকুলার লিশনস তৈরি হয়, মানে ক্ষত তৈরি হয় সেখানে, ঠিক আছে। যখন মাউথে মানে মুখে যখন বা মুখের কর্নারে যখন এই লেশনসগুলো বা ক্ষত তৈরি হবে সেটাকে বলা হয় হলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠিক আছে। চেলিওসিস, এইটা হচ্ছে সোলেন অ্যান্ড ক্র্যাকড লিপস, যাদের খুব লিপস বা ঠোঁট ফাটার প্রবণতা আছে বা ঠোঁট হঠাৎ করে ফুলে যায়, লাল হয়ে যায়, সেখানেও কিন্তু এই ভিটামিনটার অভাবজনিত লক্ষণ। তারপরে কি ভাস্কুলারাইজেশন অফ কর্নিয়া অ্যান্ড কনজাংটিভা অ্যান্ড ব্লাডশট আইস, তার মানে কর্নিয়া লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস হওয়া, ঠিক আছে, এগুলোও কিন্তু এই ভিটামিনের অভাবজনিত লক্ষণ। তারপর একটা কি জিভের কালার চেঞ্জ হওয়া, ম্যাজেন্টা কালার যদি হয়ে যায়, ইনফ্লেমড হয়ে যদি ম্যাজেন্টা কালার হয়ে যায়, তার মানে বুঝতে হবে তাদের গ্লসিটিস হয়েছে, তার মানে এই ভিটামিনের অভাব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিটামিন B3 বা নিয়াসিন, এটিকে আমরা অনেক সময় নিয়াসিন অর নিকোটিনিক অ্যাসিডও বলে থাকি, ঠিক আছে। এটিও আবার ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন মেটাবলিজমে হেল্প করে। এটি কেমিক্যালি এটি দেখতে একদম কালারলেস, যখন ওয়াটারের মধ্যে ডিজলভ করব তো একটা 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 কার্বক্সিল গ্রুপ কিন্তু রিলিজ হয়, ঠিক আছে। সো ইট ইজ এ কালারলেস ওয়াটার সলিউবল সলিড ডেরিভেটিভ অফ পাইরিডাইন উইথ এ কার্বক্সিল গ্রুপ অ্যাট দ্য 3 পজিশন, ঠিক আছে। অ্যাট 3 নম্বর পজিশনে কিন্তু একটি কার্বক্সিল গ্রুপ থাকে, ঠিক আছে। ইট ইজ এ pyridine derivative and is a precursor of coenzyme NAD or nicotinamide adenine dinucleotide। এই যে NAD, এই NAD কিন্তু একটি কোয়েনজাইম হিসাবে কাজ করে কোথায়, এই যে বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম, এই যে প্রসেসটা, এই প্রসেসে কিন্তু এই NAD বা নিকোটিনামাইড অ্যাডেনাইল ডাইনিউক্লিওটাইড একটি কোয়েনজাইম হিসাবে কাজ করে, তার মানে মেন বা মূল এনজাইমের সহকারী এনজাইম হিসাবে। এবং এই কোএনজাইম NADর তৈরি করতে কিন্তু এই নিয়াসিন থাকে, তার মানে নিয়াসিন অ্যাকচুয়ালি প্রিকারসার হিসাবে কাজ করে এই যে কোএনজাইমটা তৈরি করার জন্য, মানে NAD তৈরি করার জন্য। তার মানে নিয়াসিন পরবর্তী পর্যায়ে NADতে কনভার্ট হয় এবং ফাইনালি এই NAD কোএনজাইম হিসাবে কাজ করে এই কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন মেটাবলিজমের জন্য, ঠিক আছে। নেক্সট কি ফুড সোর্স, এর ফুড সোর্সগুলো কী কী, বেসিক্যালি 12 রকমের ফুড সোর্স থেকে আমরা এই নিয়াসিনটা বা ভিটামিন B3টা পেয়ে থাকি, যেরকম ব্রোকলি, টমেটো, তারপরে অ্যাসপারাগাস, মাশরুমস, পামকিন সিডস, তারপরে সুইট পটেটো মানে মিষ্টি আলু, তারপরে গাজর, আমন্ডস, স্পিনাক মানে পালং শাক, এইসব জায়গা থেকে কিন্তু আমরা এই ভিটামিন B3 বা নিয়াসিনটা কিন্তু পেয়ে থাকি। এদের ডেইলি রিকোয়ারমেন্ট কীরকম, ছেলেদের ক্ষেত্রে 17 mg, মেয়েদের ক্ষেত্রে 13 mg, প্রেগনেন্ট বা ল্যাকটেশন যারা করছে যেসব মহিলারা তাদের ক্ষেত্রে 12 থেকে 15 mg, চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু 15 mg, ঠিক আছে। এবার হচ্ছে ফাংশনস অফ ভিটামিন B3। তো ভিটামিন B3 ফাংশন করে আমি আগেই বললাম যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো মেটাবলিজমে, এবং মেটাবলিজম মানে হচ্ছে এখান থেকে এনার্জি রিলিজ করতে কিন্তু ভিটামিন B3 হেল্প করে। আরেকটা কাজ কি DNA সিনথেসিস, তার মানে DNA-এর সিনথেসিস করতে ভিটামিন B3 কাজ করে। তারপরে কি এই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই যে হরমোনসগুলো যেগুলোকে আমরা সেক্স হরমোনও বলে থাকি, যেরকম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কিন্তু মেয়েদের ক্ষেত্রে থাকে, টেস্টোস্টেরন থাকে ছেলেদের ক্ষেত্রে, এবং এই হরমোনগুলোকে আমরা সেক্স হরমোন বলে থাকি, ঠিক আছে। তো এগুলোর প্রোডাকশন করতেও কিন্তু নিয়াসিন কাজ করে। তবে যাদের মাইগ্রেন আছে তাদের মাইগ্রেন কমাতে এই ভিটামিন নিয়াসিন হেল্প করে। তারপরে আর্থ্রাইটিস সিনড্রোম যাদের আছে, যেরকম জয়েন্ট মোবিলিটি, তারপর রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশনস, এগুলোর জন্য কিন্তু ভিটামিন B3 কাজ করে। তার মানে আর্থ্রাইটিস যাদের সিমটমস আছে, আর্থ্রাইটিক সিমটমস যাদের আছে তাদেরকে কিন্তু ভিটামিন B3 দেওয়া হয় অ্যাজ এ ট্রিটমেন্ট, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি ইট ইজ নেসেসারি ফর হেলদি স্কিন, নার্ভস অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমস। তো এই যে
স্কিন, নার্ভ অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম এগুলোর নর্মাল আর প্রপার হেলথ ঠিক রাখতে কিন্তু ভিটামিন বি থ্রি দরকার। ঠিক আছে, আরেকটা কি, ভিটামিন বি থ্রি's medications are used to prevent the development of atherosclerosis and to reduce the recurrent complications such as heart attack and peripheral vascular disease in those with the conditions। তার মানে যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস একটি বলা যায় একটি মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে, মানে ব্লাড যে আর্টারি বা ভেইনস যেগুলো আছে সেগুলোর চারদিকে মানে ভেতরের দিকে কিছু কোলেস্টেরল বা ফ্যাট জমা হয়ে হয়ে তাদের যে ডায়ামিটারটা সেই আর্টারি বা ভেনে সেগুলো কমে যায় এবং সেই প্রসেসটাকে বলা হয় হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এটা যখন হয় তখন ব্লাড প্রেশারটা বাড়ে এবং ব্লাড প্রেশার বাড়লেই সেখানে হার্ট অ্যাটাকের প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। এসব ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি থ্রি বা নিয়াসিন ট্রিটমেন্ট করা হয় যাতে তাদের হার্ট অ্যাটাকের প্রবণতাটা অনেক কমে যায়। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি প্রপার ডাইজেশন অফ দ্য ফুডের প্রপার ডাইজেশন করতে এই ভিটামিন বি থ্রি দরকার। নাও দ্য ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে ফার্স্ট সেটা হলো পেলিগ্রা। এই একটাই খুব ইম্পর্ট্যান্ট ডেফিসিয়েন্সি সিনড্রোম বা ডেফিসিয়েন্সি কন্ডিশন হয় ভিটামিন নিয়াসিনের অভাবে। এর সিমটমসগুলো কী কী? স্কিন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, নার্ভাস সিস্টেমস আর অ্যাফেক্টেড। ঠিক আছে, অ্যান্ড ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া আর দ্য নর্মাল ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ পেলিগ্রা। ঠিক আছে, নাও দ্য ভিটামিন বি ফাইভ, যেটাকে অনেক সময় প্যান্টোথেনিক অ্যাসিড বলা হয়ে থাকে এবং এটি ওয়াটার সলিউবল ভিটামিন। কে আবিষ্কার করেছিল? রজার জে উইলিয়ামস ইন 1919। The tissue extracts from a variety of biological materials provide a growth factor for yeast. This growth factor identified as pantothenic acid. So, and the word derived from Greek word pantos meaning everywhere, and part of coenzyme A, essential for metabolism of aldehyde, fat and proteins. Next, the functions. তো এর ফাংশনসটা হলো কোয়েনজাইম এ একটি এনজাইম, যে এনজাইমটা এই কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড লিপিড বা অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমে কিন্তু হেল্প করে। ঠিক আছে, তো এই কোয়েনজাইম এ এর যে তো এই প্যান্টোথেনিক অ্যাসিড কিন্তু এই কোয়েনজাইম এর একটি কম্পোনেন্ট হিসাবে কাজ করে। অ্যান্ড ফাইনালি it serves as a carrier of acyl group during fatty acid biosynthesis. তো এই ফ্যাটি অ্যাসিড যখন সিনথেসিস হয় তো সেই সিনথেসিসেও কিন্তু এই প্যান্টোথেনিক অ্যাসিডের বা ভিটামিন বি ফাইভ, এই ভিটামিন বি ফাইভের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। তো এইটার ডেফিসিয়েন্সিতে কী হয়? বার্নিং ফিট, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস মানে পেট ব্যথা খুব, রেস্টলেসনেস এবং ফ্যাটিগ ইন হিউম্যান। তো এর সোর্সগুলো কী কী? অর্গ্যান মিট, লিভার, মিল্ক, সিরিয়ালস, লেগিউমস, ডিম, এগুলো হচ্ছে নর্মাল অ্যানিমাল সোর্সেস অফ দিস পার্টিকুলার ভিটামিন বি ফাইভ, অ্যান্ড দ্য ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর পুয়ার সোর্সেস। তো এই ভিটামিন বি ফাইভ সেটা খুব অল্প পরিমাণে পাওয়া যায় ফ্রুটস এবং ভেজিটেবলস থেকে। ঠিক আছে, এরপরে যে আসি হচ্ছে ভিটামিন বি সিক্স, যেটাকে বলা হয় পাইরিডক্সিন। ঠিক আছে, এবার এই পাইরিডক্সিন একটি কমপ্লেক্স ভিটামিন বি এর গ্রুপ। এর অ্যাক্টিভ ফর্মটাকে বলা হয় হলো পাইরিডক্সাল 5' ফসফেট অর পিএলপি, এবং এটি একটি কোফ্যাক্টর হিসাবে কাজ করে, যেই এমন এনজাইমসগুলো আবার সেই ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে। অ্যান্ড এটা দেখতে একটি হোয়াইট ক্রিস্টালাইন সাবস্টেন্স হয় এবং সেটি ওয়াটার এবং অ্যালকোহলে কিন্তু সলিউবল হয়। তো আমরা এই প্রত্যেকটি ভিটামিন ক্ষেত্রেই, মানে ভিটামিন বি কমপ্লেক্সের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমরা একটা জিনিস কমন পাচ্ছি, যেটা হলো প্রত্যেকটি ভিটামিনই কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, লিপিড এবং ফ্যাট মেটাবলিজমে কাজ করছে। তার মানে এনার্জি রিলিজিং যে মেকানিজমসগুলো আমাদের শরীরে ঘটছে অনবরত, এই মেকানিজমগুলোতে কিন্তু এই ভিটামিনসগুলো প্রত্যেকটি বি কমপ্লেক্স ভিটামিন কিন্তু কাজ করছে। এখন যাই হচ্ছে ভিটামিন বি
সিক্সের সোর্স, ফুড সোর্সগুলো কী কী? মিল্ক, ফিশ, ভেজিটেবলস, বিনস, এগস, পিনাটস অ্যান্ড সানফ্লাওয়ার সিড। এর ডেলি রিকোয়ারমেন্ট কীরকম? মেন অ্যান্ড ওমেনদের ক্ষেত্রে প্রায় 2 mg করে, চিলড্রেনদের ক্ষেত্রে 1.7 mg করে, আর ইনফ্যান্ট যারা তাদের ক্ষেত্রে 0.1 থেকে 0.4 mg। ভিটামিন B6 এর ফাংশনস মেক অ্যান্টিবডিজ। তো অ্যান্টিবডিজগুলো কিন্তু আমাদের শরীরে তৈরি হয় এই ভিটামিন B6 এর জন্যই। মানে ভিটামিন B6গুলো অ্যান্টিবডি তৈরিতে খুব পরিমাণে সাহায্য করে, এবং এই অ্যান্টিবডিগুলোর কাজ কি? আমাদেরকে বিভিন্ন রকম ডিজিজ থেকে বা ইনফেকশন থেকে আমাদেরকে প্রিভেন্ট করা। নর্মাল নার্ভ ফাংশন, নেক্সট ফাংশন মেক হিমোগ্লোবিন, অ্যান্ড হিমোগ্লোবিন তৈরিতেও কিন্তু ভিটামিন B6 এর কাজ আছে। এই হিমোগ্লোবিনগুলোর কাজ কি? এগুলো আমাদের অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে ফ্রম ব্লাড সেল টু ডিফারেন্ট টিস্যুস, ঠিক আছে? অ্যান্ড দ্য ভিটামিন B6 ডেফিসিয়েন্সি ক্যান কজ এ ফর্ম অফ অ্যানিমিয়া, তার মানে রক্তাল্পতা হতে পারে এই ভিটামিন B6 এর অভাবে। দেন দ্য ব্রেকডাউন অফ প্রোটিনস, দ্য মোর প্রোটিন ইউ ইট দ্য মোর ভিটামিন B6 ইউ নিড। তার মানে যখন আমরা খুব বেশি পরিমাণে প্রোটিন ডায়েট খাই বা প্রোটিন ডায়েট নিই, তখন কিন্তু ভিটামিন B6 এর খুব দরকার, কারণ ভিটামিন B6 প্রোটিন মেটাবলিজমে বা প্রোটিন ব্রেকডাউন করতে কিন্তু হেল্প করে। তারপরে নর্মাল ব্লাড সুগার রাখতে আমাদের শরীরে, ব্লাড সুগারকে নর্মাল রেঞ্জে রাখতে হেল্প করে। তারপরে সোডিয়াম পটাশিয়াম লেভেলটাকেও কিন্তু এই ভিটামিন B6 এর জন্যই ঠিকঠাক ব্যালেন্স কন্ডিশনে থাকে। তারপর আরবিসি প্রোডাকশনে, তার মানে হিমাটোপয়েসিসেরও একটা কাজ আছে। হিমাটোপয়েসিসে এই ভিটামিন B6 কাজ করে। তারপর প্রোডাকশন অফ সেরোটোনিন, ডোপামিন, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, এই টাইপের যে নিউরো ট্রান্সমিটারগুলো, সেগুলো কিন্তু প্রোডাকশনেও এই ভিটামিন B6 কাজ করে। ডেফিসিয়েন্সি কি? এই ভিটামিন B6 যেটা, এই ভিটামিন B6 কিন্তু নর্মাল কেসে হিউম্যান অ্যাডাল্টদের ক্ষেত্রে ডেফিসিয়েন্ট হয় না, কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন B6 এর অভাবে কিছু সিমটমস দেখা যায়। তার মধ্যে কি? এপিলেপটিক ফর্ম অফ কনভালশনস বা সিজার্স। তার মানে বাচ্চারা বা ইনফ্যান্টরা বা চিলড্রেনদের ক্ষেত্রে এটি হলে তারা খুব পরিমাণে, আবার বলা যায় যে এপিলেপটিক শক হয়, তার মানে ওই মির্গি রোগ টাইপের কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? ডিউ টু দ্য ফর্মেশন অফ নিউরো ট্রান্সমিটার লাইক গাবা, সেরোটোনিন অ্যান্ড ক্যাটিকোলামাইন্স। তো এই যে নিউরো ট্রান্সমিটারগুলো, সেগুলো যদি ঠিকঠাকভাবে প্রডিউস না হয়, তাহলে কি হবে? যে নিউরনটা, তাদের যে সিগনাল, নিউরনের যে সিগনাল যেটা এক নিউরন থেকে আরেক নিউরনে যায়, সেটা যাওয়ার জন্য এই নিউরো ট্রান্সমিটারগুলো যেরকম গাবা, সেরোটোনিন, এগুলো কিন্তু দরকার পড়ে। তো এই ভিটামিন B6 এর অভাবে এগুলো তৈরি হয় না। তো সেই সিগন্যালসগুলো কিন্তু এক নিউরন থেকে আরেক নিউরনে ঠিকঠাক যেতে পারে না, এবং তখনই এই এপিলেপটিক শকগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভিটামিন B7, যেটাকে আমরা বায়োটিন বলি। এই ভিটামিন 7কে অনেক সময় ভিটামিন Hও বলে বা কোএনজাইম R বলে, ঠিক আছে? অ্যান্ড বায়োটিন ইজ এ কোএনজাইম ফর কার্বক্সিলেজ এনজাইমস ইনভলভ ইন দ্য সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিডস, আইসোলিউসিন, ভ্যালিন অ্যান্ড ইন গ্লুকোনিওজেনেসিস। তো এই আইসোলিউসিন, ফ্যাটি অ্যাসিড, আইসোলিউসিন অ্যান্ড ভ্যালিন, এখানে ভ্যালিন আর আইসোলিউসিন কিন্তু অ্যামাইনো অ্যাসিডস। তো এই অ্যামাইনো অ্যাসিডসের প্রোডাকশনে বা সিনথেসিস করতে বা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে কিন্তু এই ভিটামিন একটি কোএনজাইমের হিসাবে কাজ করে। তার মানে এই বায়োটিনটা একটি কোএনজাইম হিসাবে কাজ করে কার? কার্বক্সিলেজ এনজাইমের। এবং এই কার্বক্সিলেজ এনজাইম কোথায় ইউজ হয়? ফ্যাটি অ্যাসিড, আইসোলিউসিন, মানে এই অ্যামাইনো অ্যাসিডগুলো মেটাবলিজমে কিন্তু এই কোএনজাইম ইউজ হয়, ঠিক আছে? অ্যান্ড গ্লুকোনিওজেনেসিসে। তারপর ডায়েটারি সোর্সগুলো কী কী? ডায়েটারি সোর্সগুলো হলো এগ, ইস্ট, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, তারপরে ব্যানানা, কলা, তারপরে ওয়ালনাটস, আলমন্ডস, এগুলো হলো এই ভিটামিন B7 ডায়েটারি সোর্স। তারপরে হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট, মেন এবং ওমেনদের ক্ষেত্রে 100 to 200 mg মাইক্রোগ্রাম, চিলড্রেনদের ক্ষেত্রে 50 to 200 মাইক্রোগ্রাম, অ্যান্ড ইনফ্যান্টদের ক্ষেত্রে 35 মাইক্রোগ্রাম। নাও দ্য ফাংশনস অফ ভিটামিন ডি। তো এই ফাংশনসগুলো কী কী? কনভার্ট ফুড ইন্টু গ্লুকোজ হুইচ ইজ ইউজ টু প্রডিউস এনার্জি, produce fatty acids and amino acids, the building blocks of proteins, and activate protein and amino acid metabolism in the hair roots and fingernail cells.
তো এগুলো হলো ভিটামিন B7-এর ডিফারেন্ট ফাংশনস। নাও তো বায়োটিন ডেফিসিয়েন্সি। বায়োটিন ডেফিসিয়েন্সি কিন্তু খুবই রেয়ার আমাদের হিউম্যানদের ক্ষেত্রে, কারণ আমরা যেসব খাবার খাই সেখানে প্রায় প্রত্যেকটি খাবার থেকে কিন্তু এই বায়োটিন কিন্তু আসতেই থাকে, মানে থাকে, প্রেজেন্ট থাকে। তো আমরা যখনই কিছু খাবার খাচ্ছি সেখানে কিন্তু বায়োটিন প্রেজেন্ট। তো এই বায়োটিন ডেফিসিয়েন্সিটা কিন্তু খুব রেয়ার হিউম্যানদের ক্ষেত্রে। নাও ভিটামিন B9, যেটাকে আমরা ফোলিক অ্যাসিড বলি বা ফোলাসিন বা ফোলেটও বলা হয়, এটা দেখতে কেমন? ইয়েলো ক্রিস্টালাইন সাবস্টেন্স, এবং পাওয়া যায় কোথা থেকে? লেন্টিল থেকে, বরলটি বিনস থেকে পাওয়া যায়, চিকপিস থেকে পাওয়া যায়, স্পিনাক থেকে পাওয়া যায়, হোয়াইট বিনস থেকে, ক্যাবেজ থেকে, তারপরে টার্নিপ গ্রিনস, এইসব থেকেও কিন্তু এই ভিটামিন B9গুলো পাওয়া যায়। এর ফাংশনসগুলো কী কী? ফর্মেশন অফ আরবিসি, তারপরে নার্ভের নর্মাল মানে নিউরনের নর্মাল গ্রোথ অ্যান্ড নার্ভ ডিভিশন করতে হেল্প করে। হেয়ার অ্যান্ড স্কিন, নর্মাল উজ্জ্বল হেয়ার এবং স্কিনের থাকার জন্য ওই ভিটামিন B9 দরকার। তারপর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও দরকার। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে যেরকম যখন তাদের ফিটাসটা ডেভেলপ হচ্ছে ইউটেরাসে, মানে তখন এই ভিটামিন B9 ও ফোলিক অ্যাসিডটা কিন্তু খুবই দরকার। আরেকটা কি জিনিস, যেটা হলো ল্যাকটেশন, মানে প্রেগনেন্ট ওমেন যখন তার মানে তার বেবি যখন ডেলিভার হবে তারপরে যে ল্যাকটেশন যখন হয়, মানে দুগ্ধ প্রডিউস করতে কিন্তু এই ভিটামিন B9 বা ফোলিক অ্যাসিড কিন্তু হেল্প করে। আরেকটা কথায় ডিএনএ সিনথেসিস করতে, ঠিক আছে। আর ফাইনালি নিউরো ট্রান্সমিটার ফর্মেশন, তার মানে নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে সেগুলো তৈরি করতে বা প্রডিউস করতে কিন্তু এই ভিটামিন B9 হেল্প করে। ফাইনালি যেটা ভিটামিন B12 বা কোবালমিন, এই কোবালমিন এমন একটি ভিটামিন যেখানে কোবাল্ট মানে একটি মেটাল কিন্তু অ্যাটাচ থাকে, ঠিক আছে। এখানে যদি দেখা যায় কেমিক্যাল স্ট্রাকচারটা, তো এই কেমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু ভিটামিন B12-এর, যেখানে এই একটি কোবাল্ট আয়ন বা কোবাল্ট মেটাল কিন্তু অ্যাড থাকে এই ভিটামিন B12-এর সাথে। এর সোর্সগুলো কী কী? মিট, মিল্ক, চিজ, এগস, এগুলো, ঠিক আছে। আর কি? অয়েস্টার্স, মাসেলস, ফিশ এগস, অক্টোপাস, ক্র্যাব, লবস্টার, এগুলো কিন্তু ভিটামিন B12 বা কোবালমিনের কিন্তু হিউজ সোর্স। ফাংশনস কি? রেড ব্লাড সেল বা আরবিসি তৈরি করতে, নার্ভাস সিস্টেমকে ঠিকঠাক রাখতে, সুতরাং কনসেন্ট্রেশন, মেমোরি, আমাদের যে নর্মাল ব্যালেন্স সেগুলোকে ঠিকঠাক রাখতে কিন্তু ভিটামিন B12 হেল্প করে। আরেকটা কি? ওই সেম ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন, এগুলো মেটাবলিজমে হেল্প করে। অ্যান্ড ফাইনালি গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অ্যাপেটাইট। ডেফিসিয়েন্সির মধ্যে ফার্স্ট যেটা, সেটা হলো অ্যানিমিয়া। ইট লিডস টু মেগালোব্লাস্টিক অর পার্নিসিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে। আরেকটা হলো ডিমাইলিনেশন অ্যান্ড ইরিভার্সিবল নার্ভ সেল ডেথ। তো যদি ভিটামিন B12-এর অভাব থাকে তাহলে আমাদের নার্ভ সেলগুলো কিন্তু ইরিভার্সিবলি ডেথ হবে, বা তাদের যে মাইলিনেটেড যে কাভারিংটা বা মাইলিন সিথ যেটা থাকে সেটা কিন্তু ইম্পেয়ার অবস্থায় চলে যাবে, এবং সেটা কিন্তু ইরিভার্সিবল হবে, সেখান থেকে কিন্তু সেটা নর্মাল নিউরনে কিন্তু ফিরে আসতে পারবে না, ঠিক আছে। নাও ফাইনালি তো ভিটামিন সি, বা যেটাকে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয় বা অ্যান্টিবায়োটিক ভিটামিন বলা হয়ে থাকে, এবং এটি একটি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইট ইজ অলসো অ্যাক্টস এজ এ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড সিনথেসাইজড বাই মোস্টলি অ্যানিমালস, তার মানে বাট নট বাই হিউম্যানস। তার মানে আমরা ভিটামিন সি কিন্তু সিনথেসাইজ করতে পারি না, বাট অন্যান্য অ্যানিমালসরা কিন্তু এই ভিটামিন সি কিন্তু নিজেরাই প্রস্তুত করতে পারে বা তৈরি করতে পারে। পাওয়া যায় কোথা থেকে? সাইট্রাস ফ্রুট, তার মানে যেসব ফ্রুটসগুলো আছে, যেরকম লেবু, মোসম্বি, কমলা লেবু, এইসব জায়গা থেকে কিন্তু আমরা এই ভিটামিন সিটা পেয়ে থাকি। তারপর টমেটো, পটেটো, ক্যাবেজ, গ্রিন চিলিস, এগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে থাকি, ঠিক আছে। তার ফাংশনসটা কী কী? ফাংশনস হলো সিনথেসিস অফ কোলাজেন। কোলাজেন হলো এমন একটি প্রোটিন বলা যেতে পারে যে প্রোটিনসগুলো আমাদের সেলের বাইরে থাকে এবং সেলটাকে রক্ষা করতে সাহায্য করে, মানে সেলের বাইরে একটি কভারিং তৈরি করে,
ঠিক আছে, অ্যান্ড মেনটেনেন্স অফ বোনস অ্যান্ড প্রপার ফাংশনিং অফ অ্যাড্রেনাল অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডস। তো এই বোনসের প্রপার ফাংশন করতে এবং অ্যাড্রিনাল অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের প্রপার ফাংশনিংয়ের জন্য কিন্তু ভিটামিন সি দরকার পড়ে। আরেকটা কি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে। অ্যান্ড ফাইনালি দে স্টিমুলেটস দ্য ইমিউন ফাংশন অ্যান্ড কম্ব্যাট bacterial infection, reduces the effect of allergy producing substances, and protects vitamins A, E and some B complex vitamins from oxidation. তো এই ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটি শুধু ইমিউন ফাংশন বা ডিফারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেই রক্ষা করে না, বরঞ্চ এই ভিটামিনটি অন্যান্য ভিটামিন যেগুলো আছে যেরকম এ, ই এবং ভিটামিন বি কমপ্লেক্স সেগুলোকেও অক্সিডেশনের হাত থেকে কিন্তু রক্ষা করে। কারণ ভিটামিন সি একটি ন্যাচারালি একটি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাক্টর বা একটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। ফাইনালি দ্য ডেফিসিয়েন্সি, ওয়েট লস, ফ্যাটিক অ্যান্ড জয়েন্ট পেইন হয়, স্কারভি, yes, this is the most important deficiency syndrome which is present in humans. Okay, তো স্কারভি এর সিমটমসগুলো কী কী? ব্রাশিং ইজিলি, ব্লিডিং গামস, টেন্ডেন্সি ফর বোনস টু ফ্র্যাকচার। তো এই স্কারভি হলে কিন্তু এই সিমটমসগুলো দেখা যায়। এখানে দেখাই যাচ্ছে স্কারভি হয়েছে এবং ব্লিডিং গামস এবং মাড়ি থেকে কিন্তু ব্লিডিং হচ্ছে। অ্যান্ড রিডিউস রেজিস্ট্যান্ট টু কোল্ড অ্যান্ড ইনফেকশনস অ্যান্ড স্লো হিলিং অফ ওন্স অ্যান্ড ফ্র্যাকচার্ড বোনস। তার মানে যখন আমাদের সর্দি কাশি হয় বা কোনো রকম ইনফেকশন হয় সেগুলো থেকে বেরিয়ে আসা বা সেগুলো কমে যাওয়ার জন্য কিন্তু এই ভিটামিন সি দরকার পড়ে। সুতরাং এই ভিটামিন সি যদি কম থাকে বা আমাদের শরীর যদি ভিটামিন সি এর ডেফিশিয়েন্ট হয়ে যায়, তাহলে নর্মাল জ্বর সর্দি কাশি কিন্তু অত তাড়াতাড়ি কমবে না। ঠিক আছে, তো এই জন্য ভিটামিন সি ইজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নিডেড টু রেজিস্ট আওয়ার বডি ফ্রম নর্মাল কোল্ড অ্যান্ড ইনফেকশনস। নাও দ্য স্লো হিলিং অফ ওনস অ্যান্ড ফ্র্যাকচার বোনস। তার মানে হলো যে এই ভিটামিন সি যদি ডেফিশিয়েন্ট হয় তাহলে আমাদের যে ক্ষত বা আমাদের যখন ইনজিওর্ড হই আমরা, সেই ওনসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে উঠবে না, এবং যদি হাড়ও ভাঙে বা বোনও যদি ফ্র্যাকচার হয় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হবে না। তো আজকে পর্যন্ত এটুকুই। থ্যাংক ইউ।